গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে কেপিএসআই এবং সার্জেন্টের এক্সাম আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 6 নম্বর ক্লাস দেওয়া হয়েছে। তো এর আগে অলরেডি আমরা 5টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের যে লিঙ্কটা, প্লে লিস্টের লিঙ্ক, সেটা প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। তো এর আগের দিনের যে দুটো ক্লাস হয়েছিল তোমাদের কলকাতা পুলিশ সাজেশন ক্লাস স্পেশাল জিকেজিএস এর উপর থেকে, সেখানে আমরা ইতিহাসের উপর থেকে মডার্ন হিস্ট্রি পার্ট দুটো কমপ্লিট করেছিলাম। আজকের ক্লাসে আমরা মধ্যযুগীয় ইতিহাস অর্থাৎ মেডিভেল হিস্ট্রিটা কভার করব। তো আজকের ক্লাসে মেডিভেল হিস্ট্রির ফার্স্ট পার্ট এবং নেক্সট ক্লাসের সেকেন্ড পার্ট, এই দুটো ক্লাস মিলে কিন্তু আমরা মেডিভেল হিস্ট্রিটা শেষ করব। তো শুরু করছি আজকে মেডিভেল হিস্ট্রির অংশ থেকে। মেডিভেল হিস্ট্রির অংশের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো, দেখবে অনেকবার কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম। কবে তিনি আক্রমণ করেছেন? 1712 খ্রিস্টাব্দে তিনি ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন। তিনি ভারতের প্রথম মুসলিম হিসেবে আক্রমণ করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন। মাহমুদ গজনী। মাহমুদ গজনীর নাম অবশ্যই শুনেছ। তিনি কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এবং তিনি কোন মন্দিরকে লুট করে নিয়ে গিয়েছিলেন? কোশ্চেন দেয়, তো মাথায় রাখবে গুজরাটের সোমনাথ টেম্পল, সোমনাথ মন্দিরকে তিনি কিন্তু লুট করেছিলেন। পরের কোশ্চেনে আসো, তরাইনের প্রথম যুদ্ধ। তো এখান থেকে 3টে কোশ্চেন দিতে পারে, তরাইনের ওপর থেকে যে কোনো একটা দেবে। তরাইনের যুদ্ধের ওপর থেকে হয় প্রথম যুদ্ধ, নতুবা দ্বিতীয় যুদ্ধ, নতুবা তৃতীয় যুদ্ধ। তো 3টে যুদ্ধ কবে কবে কোন সালে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, সেগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? হয়েছিল 1191 সালে। কার কার মধ্যে হয়েছিল? হয়েছিল মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেছিল? তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করে পৃথ্বীরাজ চৌহান, এবং মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজিত হয়। এর ঠিক পরের বছর 1192 সালে তরাইনের আবার দ্বিতীয় যুদ্ধ হয়। কার কার মধ্যে হয়? আবারও কিন্তু সেই মোহাম্মদ ঘুরি এবং এদিকে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যুদ্ধটা হয়। এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে, পৃথ্বীরাজ চৌহান কিন্তু পরাজিত হয়। তো তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1192 সালে। চলে আসো পরের কোশ্চেনে, তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1215 সালে। এবং তরাইনের তৃতীয় যুদ্ধ কে অংশগ্রহণ করেছিল? করেছিল ইলতুৎমিশ। তো যাই হোক, কার কার মধ্যে হয়েছিল না দিতেও পারে, যে সেই কারণে কিন্তু আমি সেটা রাখিনি কোশ্চেনে। তো কবে হয়েছিল সেই ডেটটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। তরাইনের 3টে যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ কবে কবে হয়েছিল সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় এই মোহাম্মদ ঘুরিকে। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর তিনি কিন্তু মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই মোহাম্মদ ঘুরির একজন দাস ছিলেন কে? মোহাম্মদ ঘুরির দাস ছিলেন কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। যখন মোহাম্মদ ঘুরির সাম্রাজ্য ধীরে ধীরে কমে আসছে, তার রাজত্ব, তার সাম্রাজ্য চালানোর ক্ষমতা যখন ধীরে ধীরে কমে আসছে, তখন কিন্তু সেই মোহাম্মদ ঘুরিকে উল্টে দিয়ে চলে আসে কে? তার দাস কুতুবুদ্দিন আইবক। কবে আসেন, কবে এসে তিনি হচ্ছে দিল্লি সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা করেন? তিনি 1206 সালে দিল্লি সুলতানি আমলের কিন্তু প্রতিষ্ঠাতা করেন। তো এখান থেকে কোশ্চেন দেবে যে দিল্লি সুলতানি আমলে কতগুলো বংশ শাসন করেছিল? তো দিল্লি সুলতানি আমলের 5টি বংশ শাসন করেছিল। এই 5টি বংশের মধ্যে এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে সব থেকে ছোট রাজত্বকাল কার ছিল দিল্লি সুলতানি আমলের? তো সব থেকে ছোট রাজত্বকাল ছিল কার? ছোট রাজত্বকাল ছিল খিলজি বংশের। আর সব থেকে বড় রাজত্বকাল ছিল কার? সব থেকে বড় রাজত্বকাল ছিল তুগলক বংশের। তো এখানে এই যে 5টা রাজত্ব ছিল, 5টা বংশ এসেছিল এই দিল্লি সুলতানি আমলের, কার পরে কোনটা এসেছিল কোশ্চেন দিতে পারে। তো ফার্স্টে এসেছিল কে? ফার্স্টে এসেছিল দাস বংশ, অর্থাৎ স্লেভ ডাইনেস্টি। ইংলিশে কি বলা হয়? স্লেভ ডাইনেস্টি। ফার্স্টে এসেছিল দাস বংশ। দাস বংশের পরে এসেছিল খিলজি বংশ। খিলজি বংশ।
খিলজি বংশের পরে কে এসেছিল? খিলজি বংশের পরে এসেছিল তুগলক বংশ। তুগলক বংশ, তুগলক বংশের পরে এসেছিল সৈয়দ বংশ, এবং সৈয়দ বংশের পরে সর্বশেষে এসেছিল সর্বশেষে এসেছিল লোদি বংশ। তো পরপর কে কে? ফার্স্টে দাস বংশ, তারপর খিলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপর হলো লোদি বংশ। এই পাঁচটা বংশ কিন্তু দিল্লি সুলতানি আমলে তারা রাজত্ব করে গিয়েছে। আর দাস বংশের প্রতিষ্ঠাতাকে এক্ষুনি বললাম, কুতুবুদ্দিন আইবক। চলে আসো পরের কোশ্চেন। সর্বপ্রথম জিজিয়া কর লাগু করে কে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কোশ্চেন দিয়েছে। এই জিজিয়া করের ওপরে দুটো তিনটে কোশ্চেন তোমাদের দেবে, প্রতিটা কোশ্চেনই কিন্তু ক্লাসে রাখা হয়েছে। তো যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম জিজিয়া কর লাগু করে কে? সর্বপ্রথম জিজিয়া কর লাগু করে কুতুবুদ্দিন আইবক। যদি কোশ্চেন দেয় সর্বপ্রথম জিজিয়া কর ব্রাহ্মণদের ওপর লাগু করে কে? ব্রাহ্মণদের ওপর লাগু করে ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর লাগু করে। তারপর জিজিয়া কর কে তুলে দিয়েছিল? জিজিয়া কর তুলে দিয়েছিল আকবর। আবার পুনরায় কে জিজিয়া কর লাগু করে? আবার পুনরায় জিজিয়া কর লাগু করে ঔরঙ্গজেব। তো আজকের ক্লাসে মূলত তোমাদের এই দিল্লি সালতানেট অর্থাৎ দিল্লি সুলতানি বংশের যে সাম্রাজ্যগুলো আছে সেগুলো রেখেছি। এর পরবর্তী ক্লাসে আমরা রেখেছি মুঘল সাম্রাজ্য। তো মুঘল সাম্রাজ্য যখন আসবে সেখানে কিন্তু বাকি দুটো কোশ্চেন অর্থাৎ লাস্ট যে দুটো কোশ্চেন বললাম সেগুলো সেখানে আমরা আলোচনা করব। তো চলে আসো পরবর্তী কোশ্চেন। কুতুবুদ্দিন আইবক কিভাবে মারা যান? কুতুবুদ্দিন আইবক তিনি চৌগান খেলতে গিয়ে মারা যান। চৌগান খেলাটা কি? চৌগান খেলাটা হলো পোলো খেলা। এই খেলা খেলতে গিয়ে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দিল্লির কুতুব মিনার কার স্মরণে বানানো হয়েছিল? ফার্স্ট অপশনে থাকবে কুতুবুদ্দিন আইবকের স্মরণে। একদম যদি অ্যান্সার জানা না থাকে, যদি কেউ কুতুবুদ্দিন আইবক মেরে আসে, অ্যান্সার হয়ে যাবে ভুল। দিল্লির কুতুব মিনার বানানো হয়েছিল কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কিন্তু বানানো হয়েছিল। কে বানানো শুরু করেছিল? এখান থেকেও কোশ্চেন দেয়। শুরু করে বানানো কুতুবুদ্দিন আইবক, কিন্তু এর বানানোর কাজটা শেষ করেন কে? শেষ করেন ইলতুৎমিশ। সুতরাং কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করবে যে কোশ্চেন কি জানতে চাইছে। কুতুব মিনার বানানোর কাজ শেষ করেন কে? তখন অ্যান্সার হবে ইলতুৎমিশ। আর কুতুব মিনার বানানোর কাজ শুরু করেন কে? শুরু করেন কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ছিলেন এক্ষুনি বললাম দাস বংশের প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রথম রাজা। তারপরে এসেছিল কে? তারপরে এসেছিল পরবর্তী রাজা ছিল ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশকে এই দাস বংশের প্রকৃত সংস্থাপক বলা হয়ে থাকে। তো যাই হোক, কুতুব মিনার, এই কুতুব মিনারের হাইট কত? অনেক সময় এক্সামে কোশ্চেন দেয়। তো এর হাইট হলো 73 মিটার। এখান থেকে কোশ্চেন দিতে পারে স্ট্যাটিক জিকে থেকে যে ভারতের সব থেকে হাইয়েস্ট টাওয়ার কোনটা? তো ভারতের সব থেকে হাইয়েস্ট টাওয়ার হলো এই দিল্লির কুতুব মিনার। কুতুব মিনার কোথায় অবস্থিত? কোশ্চেন দেবে। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। চলে আসো পরবর্তী কোশ্চেন। লাখ বাক্স, লাখ বাক্স এই উপাধিটা কার? লাখ বাক্স এই উপাধিটা হলো কুতুবউদ্দিন আইবক। এই লাখ বাক্স ছাড়া এনার আরেকটা উপাধি ছিল, সেটা কি? সেটা হলো হাতিম টু বা দ্বিতীয় হাতিম উপাধি নিয়েছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। লাখ বক্স এই যে উপাধি, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে। পরের কোশ্চেনে চলে আসো। ইকতা প্রথা, ইকতা প্রথাটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু বহুবার এক্সামে তোমাদের দিয়েছে। ইকতা প্রথা চালু করেছেন কে? ইকতা প্রথা চালু করেছেন কুতুবউদ্দিন আইবক। চলে আসো পরবর্তী কোশ্চেন। তুকার ই চাহেলগানি, তুকার ই চাহেলগানি অথবা এখানে বলতে পারে যে 40টা দাসের একটা সিস্টেম, 40টা দাসের একটা সিস্টেম বলতে পারো, একটা ব্যবস্থা বা একটা গ্রুপ বলতে পারো। 40টা দাসের একটা গ্রুপ বা একে 40 কিন্তু বলা হয়েছে। তো এটা কে চালু করেছেন? এটা চালু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, এবং এই তুকুরি চাহেলগানি এটাকে স্টপ করেছিলেন কে? এটাকে বন্ধ করেছিলেন বলবান এসে কিন্তু বন্ধ করেছিলেন। চলে আসো পরের কোশ্চেন। ভারতের প্রথম এবং একমাত্র মুসলিম মহিলা শাসক কি বলেছে? কোশ্চেন এইভাবেও দিতে পারে, ভারতের একমাত্র মুসলিম মহিলা শাসক,
বা দিতে পারে ভারতের প্রথম মুসলিম মহিলা শাসক কে ছিলেন। তো ছিলেন রিজিয়া সুলতান। রিজিয়া সুলতান কবে তিনি সিংহাসনে বসেছিলেন? তিনি সিংহাসনে বসেছিলেন 1236 খ্রিস্টাব্দে। 1236 থেকে মাত্র 4 বছরের জন্য তিনি রাজত্ব করেছিলেন, কারণ তাকে হরিয়ানা থেকে কিন্তু প্ল্যানিং করে মেরে দেওয়া হয়েছিল। তিনি মহিলা বলে সেই কারণে কিন্তু তাকে মারা হয়েছিল। তো তিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তো কবে থেকে কবে পর্যন্ত রাজত্ব করেছিলেন, কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেনে চলে আসো, বলবানের প্রকৃত নাম কি ছিল? তো বলবানের প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। চলে আসো পরের কোশ্চেন, সিজদা ও পাইবাস কি? তো এটা কিন্তু আমরা ফার্স্ট সেট কিংবা সেকেন্ড সেটে কিন্তু আমি কোশ্চেনটা পড়িয়েছিলাম খুব সম্ভবত। আর কেপিএসআইতে না পড়ালেও এটা আমি পড়িয়েছিলাম তোমাদের পিএসসির যে ক্লাসটা হচ্ছে ফুড এসআই এবং ক্লাসশিপ স্পেশাল, সেই ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে সিজদা ও পাইবাস প্রথাটা কি জিনিস। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা তোমাদের এই যে কেপি কনস্টেবলের জন্য জিকে জিএস এর উপর থেকে ক্লাসটা চলছে, এর ক্লাসটা তো অবশ্যই করবে। এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে এবং যে ক্লাসগুলো চলছে, তো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অলরেডি হয়ে গেছে। আর এখন বর্তমান চলছে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। তার মধ্যে কিন্তু আমরা জুলাই মাস এবং সেপ্টেম্বর মাস, জুলাই মাস, আগস্ট মাস অ্যান্ড সেপ্টেম্বর মাস, এই 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি কভার করানো হয়ে গেছে। তাই প্রত্যেককে বলছি এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কিন্তু অবশ্যই করে নেবে। এই চ্যানেলে প্লে লিস্ট অপশানে যাবে, এই চ্যানেলের নামটা দেখো নিচে দেখতে পাচ্ছ, দ্য লার্নিং এক্সপার্ট এসডি, সেটার উপরে ক্লিক করলে প্লে লিস্ট অপশানে যাবে। প্লে লিস্ট অপশানের মধ্যে দেখতে পাবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কিন্তু প্লে লিস্ট করা আছে, আর একটা জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে। তো এই ক্লাসগুলো অবশ্যই করে নেবে, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে কেপি এসআই সার্জেন্টে 50টা মতো কিন্তু জিকে জিএস এর কোশ্চেন দেবে। তো সেই 50টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে তোমরা প্রায় 10টা মতো কোশ্চেন কিন্তু পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সেই কারণে বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করবে, তার সাথে সাথে এই যে ক্লাসগুলো করানো হচ্ছে এগুলো করবে। এর পাশাপাশি ফুড এসআই স্পেশাল যে ক্লাসটা চলছে, যে জিকে জিএস এর ক্লাস, সেই ক্লাসটাও কিন্তু করবে। সেগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, শুরু করছি। পরের কোশ্চেনে চলে আসো। তো পরের কোশ্চেন হলো সিজদা ও পাইবাস। সিজদা পাইবাস প্রথাটা কি? এটা হলো রাজার সামনে নত মস্তক হওয়া, রাজার সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করা রাজাকে, সেটাই হলো সিজদা ও পাইবাস প্রথা। এই প্রথাটা কে চালু করেন? প্রথাটা চালু করেছিলেন বলবান, চালু করেছিলেন। বা অপশানে এইভাবে থাকতে পারে, সিজদা পাইবাস হলো কি একরকম প্রণাম করার ব্যবস্থা বা একরকম নমস্কার করার ব্যবস্থা, যেটাই থাকুক না কেন। তো অ্যান্সার সেটা কিন্তু তোমরা মার্কিং করবে। চলে আসো পরের কোশ্চেন, পার্সিয়ান নববর্ষ তাকে কি বলা হয়? কোশ্চেন দিতে পারে, পার্সিয়ান নববর্ষকে বলা হয় নবরাস। এই নবরাস কে চালু করেছিলেন? নবরাস চালু করেছিলেন বলবান, গিয়াসউদ্দিন বলবান কিন্তু তিনি এই পার্সিয়ান নববর্ষ নবরাস চালু করেছিলেন। চলে আসো পরের বংশ, খিলজি বংশ। তো খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? খিলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি। কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1209 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এক্ষুনি বললাম খিলজি বংশ হলো সব থেকে স্মলেস্ট বংশ, সব থেকে স্মলেস্ট রাজত্ব করা বংশ কোনটা? সেটা হলো খিলজি বংশ। পরের কোশ্চেনে আসো, সিকান্দার ই সানি বা দ্বিতীয় সিকান্দার, এই উপাধিটা কে নিয়েছিলেন? তো দ্বিতীয় সিকান্দার উপাধি নিয়েছিলেন আলাউদ্দিন খিলজি। পরের কোশ্চেনে আসো, চিতোরের রাজধানী কি ছিল? তো চিতোরের রাজধানী ছিল মেবার। পরের কোশ্চেন দেখো, প্রথম কোন মুসলিম শাসক দক্ষিণ ভারত আক্রমণ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আলাউদ্দিন খিলজি প্রথম মুসলিম শাসক যিনি দক্ষিণ ভারত আক্রমণ করেছেন। এর আগে দাস বংশ ছিল, দাস বংশের যে কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তারপর ছিল রিজিয়া সুলতান, বলবন, এরা কেউ কিন্তু দক্ষিণ ভারতে আক্রমণ করেনি। বা খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি, তিনিও কিন্তু দক্ষিণ ভারত আক্রমণ করেনি। সর্বপ্রথম আলাউদ্দিন খিলজি কিন্তু দক্ষিণ ভারত আক্রমণ করেছিলেন। কার সহযোগে? মালিক কাফুরের সহযোগে। তো মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খিলজির সেনাপতি। পরের কোশ্চেনে চলে আসো, আলাউদ্দিন খিলজির সভাকবি কে ছিলেন? তো আলাউদ্দিন খিলজির সভাকবি ছিলেন আমির খসরু। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের এক্সামে বহুবার দিয়েছে যে ভারতের তোতা পাখি কাকে বলা হয়?
ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। এই আমির খসরু তবলা এবং সেতারের কিন্তু তিনি আবিষ্কারক। তো এখানে আমি এই কোশ্চেনটা আগে যখন পুলিশের এক্সাম হয়েছিল তখনও কিন্তু আমি পড়িয়েছিলাম, সেখানে কোশ্চেন দিয়েছিল যে ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলে। তো ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলে, যেহেতু আমি পড়িয়েছি ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেই তোতা পাখি অনুযায়ী মেরে এসছে আমির খসরু। তো অ্যান্সার কিন্তু হয়ে গেছে ভুল। তো মাথায় রাখবে যদি কোশ্চেন আসে ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়, তো ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় কৌটিল্যকে, যার আরেক নাম কি, আরেক নাম হলো চাণক্য। তো চাণক্য বা কৌটিল্যকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। যদি কোশ্চেন দেয় ভারতের তোতা পাখি কাকে বলা হয়, তখন অ্যান্সার হবে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরের কোশ্চেনে চলে আসো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। কে সর্বপ্রথম নিজেকে খলিফা হিসাবে ঘোষিত করেছিলেন, তো খলিফা হিসেবে ঘোষিত করেছিলেন খিলজি বংশের শেষ রাজা, তার নাম হলো মুবারক শাহ খিলজি। তিনি নিজেকে কিন্তু সর্বপ্রথম খলিফা হিসাবে তিনি স্বীকৃত করেছিলেন, তিনি ঘোষিত করেছিলেন। পরের কোশ্চেনে চলে আসো, গিয়াসউদ্দিন তুগলক, তুগলক বংশের আহ তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। এই গিয়াসউদ্দিন তুগলক এই মুবারক শাহ খিলজির যিনি সেনাপতি ছিলেন সেই সেনাপতিকে মেরে তিনি কিন্তু নতুন আরেকটা বংশের স্থাপন করেন, সেটা কি, সেটা হলো তুগলক বংশ। তো এখানে কোশ্চেন দিয়েছে যে কোশ্চেনটা রাখা হয়েছে গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম কি ছিল। তো গিয়াসউদ্দিন তুগলকের প্রকৃত নাম ছিল গাজী মালিক এবং তিনি ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। এখানে দেখো পরের কোশ্চেনে লেখা আছে যে তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, গিয়াসউদ্দিন তুগলক। এবং এই গিয়াসউদ্দিন তুগলক সর্বপ্রথম ইরিগেশন প্রসেস মানে কি, জলসেচ ব্যবস্থা, এই জলসেচ ব্যবস্থা সর্বপ্রথম কে চালু করেছিলেন, চালু করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ইবন বতুতা কবে ভারতে আসে আর ইবন বতুতা লেখা বইয়ের নাম কি। তো ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়। তিনি মরক্কো থেকে কিন্তু ভারতে এসেছিলেন এবং মরক্কো থেকে ভারতে এসেছেন কার দরবারে, তিনি এসেছিলেন বিন তুগলকের দরবারে। এই মোহাম্মদ বিন তুগলককে পাগল রাজা বা পাগলা রাজাও কিন্তু বলা হয়। এবং ইনি ভারতে মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসার পর মোহাম্মদ বিন তুগলক তাকে কিন্তু আবার চীনে পাঠিয়েছিলেন। তো ইবন বতুতার এখান থেকে নেক্সট কোশ্চেন দেবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তার লেখা বইয়ের নাম কি, তার লেখা বইয়ের নাম হলো রেহেলা, হলো তার লেখা বইয়ের নাম। রেহেলা থাকতে পারে বা রিহালা থাকতে পারে, এটা ইংলিশ ফরম্যাটের একটা উচ্চারণ, তো যেটা থাকবে সেটাই কিন্তু অ্যান্সার মার্কিং করবে। তো ইবন বতুতার লেখা বইয়ের নাম কি, বইয়ের নাম হলো রেহেলা। তারপর কোশ্চেনটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি ছিল। তো মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম ছিল জুনা খা। জুনা খা ছিল মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম এবং এই জুনা খা নামের জন্য, তার অরিজিনাল নাম যেহেতু জুনা খা বা জুনা খান ছিল, এনার ভাই ফিরোজ শাহ তুগলক এনার নাম অনুসারে জনপুর সিটি, জনপুর সিটিটা অবস্থিত কোথায়, উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশের জনপুর সিটি এনার স্মরণে কিন্তু বানিয়েছিল। দেখো এখানে কোশ্চেনটা রেখেছি, জনপুর সিটি কার স্মরণে বানানো হয়েছে, ফিরোজ শাহ তুগলক জুনা খার স্মরণে কিন্তু এই জনপুর সিটিটা বানিয়েছিল। পরের কোশ্চেন দেখো, কে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন। এখানে ব্র্যাকেটে দেখো দৌলতাবাদ লেখা আছে, দৌলতাবাদ লেখা আছে এই কারণে, দেবগিরির আগের নাম ছিল দৌলতাবাদ, অর্থাৎ এই মোহাম্মদ বিন তুগলকের টাইমে এর জায়গাটার নাম ছিল দৌলতাবাদ, এখন নতুন নাম হয়েছে দেবগিরি। তো কোশ্চেন দেখবে এই কোশ্চেনটা তোমরা শুধুমাত্র পুলিশের এক্সাম না, পিএসসির এক্সাম, ডাব্লিউবিসিএস এর এক্সাম বা সেন্ট্রালের এসএসসির এক্সাম, ম্যাক্সিমাম এক্সামে কিন্তু এই কোশ্চেনটা বহুবার দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কে তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছে। তো অপশানে ফার্স্ট অপশানে থাকবে ঔরঙ্গজেব, সেকেন্ড অপশানে থাকবে মোহাম্মদ বিন তুগলক, থার্ড অপশানে থাকবে ফিরোজ শাহ তুগলক এবং ফোর্থ অপশানে থাকবে কে, ফোর্থ অপশানে থাকবে শাহজাহান। তো এদের মধ্যে এই চারটে অপশন যেগুলো বললাম, চারটে অপশনের মধ্যে দুজন এমন আছে তারা কিন্তু রাজধানী স্থানান্তর করেছিল। তার মধ্যে দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর কে করেছিল, স্থানান্তর করেছিল মোহাম্মদ বিন তুগলক। আর যদি কোশ্চেন দেয় রাজধানী আগ্রা থেকে দিল্লিতে কে ট্রান্সফার করেছিলেন, তো আগ্রা থেকে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করেছিলেন শাহজাহান।
শাহজাহান ট্রান্সফার করেছিলেন। সুতরাং এই দুটো কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের গুলিয়ে যায় যে দিল্লি থেকে দেবগিরিতে কে, দিল্লি থেকে দেবগিরিতে মোহাম্মদ বিন তুগলক, আর আগ্রা থেকে দিল্লিতে কে ট্রান্সফার করেছিল শাহজাহান। তো পরবর্তী ক্লাসে পড়াবো, সেটা কিন্তু তোমাদের মুঘল সালতানাতের মধ্যে আসবে, মুঘল সাম্রাজ্যের মধ্যে আসবে। চলে আসো পরের কোশ্চেন, সর্বপ্রথম ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর লাগু করেছে কে? খেয়াল রাখবে এখানে কোশ্চেনে স্পেসিফিক করে দেওয়া হয়েছে কি ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর। তো ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর লাগু করেছে ফিরোজ শাহ তুগলক। আর সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেছিল কে? সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেছিল কুতুবউদ্দিন আইবক। পরের কোশ্চেন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলো খিজির খান। পরের কোশ্চেনে চলে আসো, দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ বংশ কে ছিল? তো দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ বংশ ছিল লোদি ডাইনাস্টি, লোদি বংশ ছিল দিল্লি সুলতানি সাম্রাজ্যের শেষ বংশ। দিল্লি সুলতানি সাম্রাজ্যের রাজা হিসাবে সব থেকে বেশি দিন শাসন করেছিলেন কে? এই দিল্লি সুলতানি যে পাঁচটা বংশ বললাম, পাঁচটা বংশ কি কি? দাস বংশ, তারপর খিলজি বংশ, তারপর তুগলক বংশ, তারপর সৈয়দ বংশ, তারপর হলো লোদি বংশ। এই পাঁচটা বংশের মধ্যে সব থেকে কোন রাজা বেশি দিন হিসাবে শাসন চালিয়েছিলেন, বেশি দিন হিসেবে রাজত্ব চালিয়েছিলেন? তো তিনি হলেন বাহলাল লোদি। তিনি 1451 থেকে 1489 সাল পর্যন্ত শাসন করেছিলেন এবং ইনি হলেন প্রথম আফগান শাসক এবং ইনি হলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। চলে আসো পরের কোশ্চেন, সিকান্দার লোদি। সিকান্দার লোদির প্রকৃত নাম কি ছিল? সিকান্দার লোদির প্রকৃত নাম ছিল নিজাম খান। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। প্রিভিয়াস ক্লাসগুলো না থেকে থাকলে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইতিহাসের যে ক্লাসগুলো করানো হচ্ছে, এইটুকু গ্যারান্টি দিতে পারি, ইতিহাস থেকে যে কটা কোশ্চেন তোমাদের আসবে মেডিভেল পার্ট এবং মডার্ন পার্ট থেকে, যেহেতু মডার্ন অ্যান্ড মেডিভেল কভার করিয়ে দেবো, আর অ্যানসিয়েন্ট পার্টটা কভার করাতে পারবো কিনা ঠিক নেই, তবু যতটা সম্ভব কভার করিয়ে দেবো। তো ইতিহাস থেকে ধরতে পারো যে কটা কোশ্চেন দেবে প্রতিটা কোশ্চেন কিন্তু তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আর ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম লিঙ্কেই কিন্তু পিডিএফটা প্রোভাইড করা হয়। টেলিগ্রামের লিঙ্কটা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে, জাকাত কর কে চালু করেছিলেন? জাকাত কর কে চালু করেছিলেন? চালু করেছিলেন সিকান্দার লোদি। পরের কোশ্চেন দেখো, লোদি বংশের শেষ রাজা কে ছিলেন? বহুবার এক্সামে কোশ্চেনটা দিয়েছে। লোদি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি। কারণ ইব্রাহিম লোদি পরে 1526 সালে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয়। কার যুদ্ধ হয়? মুঘল বংশের বাবরের। এবং এই যুদ্ধটা কোথায় হয়েছিল? যুদ্ধটা হয়েছিল পানিপথে। তাই কোশ্চেন দেয় যে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের ফার্স্ট ব্যাটেল কোথায় হয়েছিল? হয়েছিল পানিপথে, হরিয়ানাতে অবস্থিত পানিপথ। এবং সেই যুদ্ধে কে জয়লাভ করে? জয়লাভ করে বাবর জয়লাভ করে এবং ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং সেখান থেকেই কিন্তু লোদি বংশের সমাপ্তি ঘটে। তাই ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ রাজা। চলে আসো পরের কোশ্চেন, আড়াই দিন কা ঝোপড়া কে বানিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং আড়াই দিন কা ঝোপড়া কোথায়, কোন রাজ্যে অবস্থিত, এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়েছে। তো আড়াই দিন কা ঝোপড়া রাজস্থানের আজমিরে অবস্থিত। এবং এই আড়াই দিন কা ঝোপড়া যেহেতু আড়াই দিনের মধ্যে বানানো হয়েছিল, তাই এর নাম হয়েছে আড়াই দিন কা ঝোপড়া বা আড়াই দিনের ঝোপড়া। কে বানিয়েছিল? বানিয়েছিল কুতুবউদ্দিন আইবক। চলে আসো পরের কোশ্চেন, ভারতের প্রথম মকবরা কোনটি? বা ভারতের ফার্স্ট মকবরাকে ইংলিশে কি বলা হয়? বলা হয় টম। তো ভারতের প্রথম টম বা বাংলাতে একে স্মৃতিসৌধ বলা হয়। স্মৃতিসৌধ। তো ভারতের প্রথম স্মৃতিসৌধ বা মকবরা বা টম, সেটা কোনটা? সেটা হলো টম অফ সুলতানগারি। এটা কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। ইলতুৎমিশের বড় ছেলে, তার নাম হলো নাসির উদ্দিন। এই নাসির উদ্দিনের জন্য কিন্তু এই টম্ব অফ সুলতানগারি এটা কিন্তু বানানো হয়েছিল এবং যেটা ভারতের প্রথম টম্ব, প্রথম মকবরা।
চলে আসো পরের কোশ্চেন, আলাই দরওয়াজা কে বানিয়েছিল? তো আলাই দরওয়াজা, আলাই থেকে তোমরা রিলেট করতে পারো আলাউদ্দিন, তো এইভাবে কিন্তু মনে রাখতে পারো। আলাই দরওয়াজা বানিয়েছিল কে? আলাই দরওয়াজা বা আলাই ফোর্ট কে বানিয়েছিল? বানিয়েছিল আলাউদ্দিন খিলজি। পরের কোশ্চেনে আসো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আগ্রা। আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? এর আগের দিনের ক্লাসে মডার্ন হিস্ট্রি পড়ানোর সময় পড়িয়েছিলাম যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতাকে পড়িয়েছিলাম জব চার্নক, তেমনি আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? আগ্রা শহরের প্রতিষ্ঠাতা হলেন সিকান্দার লোদি। চলে আসো পরের কোশ্চেন, ফিরদৌসি কার সভাকবি ছিলেন? তো ফিরদৌসি ছিলেন মামুদ গজনির সভাকবি, এবং এনার লেখা বইয়ের নাম কি? বইয়ের নাম হলো শাহনামা। অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে শাহনামা কার লেখা? তো শাহনামা লেখা হলো ফিরদৌসির। তো আজকের ক্লাসে তোমাদের দিল্লি সালতানাতের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু টোটালি কভার করিয়ে দিলাম। প্রায় কিন্তু তোমাদের 50 থেকে 55টা মতো কোশ্চেন ছিল আজকের এই সেশনে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা সামনে কেপিএসআই সার্জেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে বা অন্যান্য গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরাও মানুষ, আমাদেরও কিন্তু ভুল হতে পারে পড়াতে গিয়ে। তো সেটা যদি তোমাদের মনে হয় যে কোথাও ভুল আছে সেটা অবশ্যই কারেকশন করে দেবে। আর এর আগের 2-3টে ক্লাসে আমি 1-2 কোশ্চেন ভুল বলেছিলাম, সেটা কিন্তু আমি অলরেডি কারেকশন করে দিয়েছি, সেগুলো কিন্তু একটু কারেকশন করে রাখবে। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী সেশন নিয়ে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ। আজকে বিকালে হয়তো আরেকটা ক্লাস তোমাদের রাখবো, আর যদি রাখি তোমাদের গ্রুপে কিন্তু জানানো হবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।